তো আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের কাছে এটাই বলবো, আপনারা যারা নতুন শুনতেছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, এবং ঘটনাটি শুনতে শুনতে লাইক বাটনে হিট করবেন যাতে আরও অন্য মানুষের কাছে আমাদের ঘটনাটি পৌঁছে যায়। তো আপনারা আজকের ঘটনাটি শুনে ফেলুন, আমি এখনই আপনাদের কাছে শেয়ার করব, এবং জানাবেন অবশ্যই প্লিজ কমেন্ট করে। আপনাদের কমেন্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আপনারা কমেন্ট করে ফিডব্যাক দিয়ে দিবেন, আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন। শুনছি ভূতের গল্প উইথ নীলা চৌধুরী। তো বিপ্লব যেভাবে লিখেছেন, এটি একটি রুমকে নিয়ে বা একটা বাসার ঘটনা, এবং সেই রুম নাম্বারটা আমি আপনাদের বলিনি। ওই রুম নাম্বারটা হচ্ছে 3032, মানে 3032 নাম্বার রুম। এবং এই 3032 নাম্বার রুমকে ঘিরেই ওনার জীবনে ঘটে যায় ভয়ঙ্কর সব অভিজ্ঞতা, যেগুলো আপনারা পুরো ঘটনা শুনতে থাকলে বুঝতে পারবেন। তো তিনি লিখেছেন, তিনি ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর জেলার একটা শহর আছেন, ওইটার নাম হচ্ছে গড়বেতা। ওই শহরে তিনি থাকেন, এবং তিনি 2015 সালে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তো তারপর তিনি চাকরি সূত্রে সেই জায়গা থেকে মুভ হয়ে উড়িষ্যাতে চলে যান, এবং উড়িষ্যাতে তিনি টাটা স্টিল মিল নামক একটা কোম্পানিতে চাকরি নেন। তো যেহেতু চাকরি নিয়েছেন, সেই সুবাদে ওনাকে কোম্পানি থেকে ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া হয়, এবং একটা ফ্ল্যাটের মধ্যে থাকার যেখানে ব্যবস্থা হয় সেখানেই এই রুমটি 3032 নাম্বার রুমটি। তো ওই বিল্ডিংটা ছিল 4 তলা, এবং ওনার যে 3032 নাম্বার রুম, সেই রুমটি ছিল 2nd ফ্লোরে। তো সেই রুমে ওনারা 3 জন থাকতেন, উনি এবং ওনার 2 জন রুমমেট, ওনারাও কাজ করতো। একজনের নাম হচ্ছে দেবদীপ এবং আরেকজনের নাম হচ্ছে প্রহ্লাদ। তো 3 জনের জন্য 3টাই বেড ছিল, যদিও বা একটা রুম, কিন্তু আলাদা আলাদা বেড ছিল। তো ওই বেডের মধ্যেই ওনারা থাকতেন ওনাদের মতো, এবং সব কিছু ঠিক মতো চলতেছিল। তো একটা কথা বলে রাখি, ওনারা যেহেতু সেম কোম্পানিতে কাজ করতেন কিন্তু ডিফারেন্ট শিফটে ওনারা কাজ করতেন, মানে এক একজনের শিফট, এক একজনের ডিউটি এক এক সময়ে ছিল। তো যার কারণে মানে 3 জন যে একসাথে ঘুমাবেন বা 3 জন যে একসাথে থাকবেন বাসার মধ্যে, সেটা আসলে হয়ে উঠত না। আর তিনি যে নিয়ে আমাকে ঘটনাটা লিখেছেন, বিপ্লব, তিনি কিন্তু ভূতে বিশ্বাসী না বা জিন পরিতে বিশ্বাসী না, মানে সুপার ন্যাচারাল ব্যাপারগুলোতে তিনি কিন্তু কোনোভাবে বিশ্বাসী না। তিনি অনেক স্ট্রেট একজন মানুষ, তিনি চোখে যেটাই দেখেন সেটাই শুধুমাত্র বিশ্বাস করেন। তো প্রথমের দিকে যখন থাকা শুরু করেন, এরই মধ্যে টুকটাক কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন হঠাৎ করে বাসার যে দরজা ছিল, সেই দরজাটা ক্যাচ ক্যাচ করে মানে খোলার শব্দ দিত। মাঝে মধ্যে বাসার মধ্যে যে আলমারি ছিল, মনে হতো আলমারিটা কেউ যেন হ্যাঁচ কাটানে খুলে ফেললো এবং ক্যাচ ক্যাচ করে শব্দ হলো। এবং উনি এ সমস্ত শব্দ শুনে উঠে যেতেন, উঠে চেক করতে গিয়ে দেখতেন আসলে এরকম কিছুই নাই, আলমারি বন্ধ, দরজা বন্ধ, সব কিছু ঠিকই আছে। উনি জাস্ট শব্দটা শুনেছিলেন। তাছাড়া মানে অনেক সময় দেখা যেত ওনাদের যে বাথরুম ছিল, বাথরুমের যে পানির ট্যাপগুলা ছিল, সেই ট্যাপগুলা থেকে জল পড়তেছে, আবার দেওয়ালের মধ্যে কেউ ঠকঠক করে আওয়াজ করতেছে, নানা রকম মানে এই ধরনের শব্দ তিনি শুনতে পেতেন। তো তিনি যেহেতু ভূতে প্রেতে বিশ্বাসী না, তিনি সবসময় এই জিনিসগুলাকে মনের ভুল ভেবেই উড়িয়ে দিতেন, এবং কোনোভাবেই মানে এগুলাতে তিনি ভয় পেতেন না। তো এরকম যে বারবার হচ্ছিল, এবং অনেক সময় দেখা যেত যে পানির ট্যাপটা দিয়ে পানি পড়তেছে, সেটা আসলে কিন্তু স্বাভাবিক না। তারপরও উনি যেহেতু বিশ্বাস করেন না, তিনি মনে করতেন হয়তো তিনি ভুল করে পানির ট্যাপটা ছেড়ে চলে এসেছেন, এরকম মনে করে নিজের মনকে মানে নিজে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। এখন চলে আসি মূল ঘটনায়, যেদিন তিনি আসলেই বেশি ভয় পেয়ে যান এবং সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীটা ওনার সাথে ঘটে। দিনটা বলে রাখি, 2019 সালের একটা দিন, রাত তখন 1:40। তো রুমের যে আর 2 জন মানুষ ছিল রুমমেট, তারা কিন্তু শিফটিং ডিউটিতে আছেন। রুমের মধ্যে আছেন শুধুমাত্র বিপ্লব, এবং পুরো রুমের দরজা জানলা সব কিছু বন্ধ। একা রুমে তিনি বসে আছেন, রুমের লাইটটা অফ করে দিয়ে। তখনও কিন্তু তিনি ঘুমাননি, ঘুমানোর চেষ্টা করতেছেন, আবার
কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছেন দেওয়ালের মধ্যে হেলান দিয়ে। তো এভাবে গান শুনতে শুনতে একটা সময় তিনি খেয়াল করলেন বা তিনি ফিল করলেন ওনার হাতের মধ্যে বা ওনার শরীরের মধ্যে একটা ঠান্ডা একটা লোমওয়ালা একটা হাত ওনার শরীরকে স্পর্শ করে, এবং ওনার যে হাত ছিল প্যাডের মধ্যে রাখা, হাতটা ধরে হ্যাচকা একটা টান দেয়। তো এমন জোরে আসলে টানটা দেয় এবং এত দ্রুত ঘটনাগুলো ঘটে যায়, ঘটনার আকস্মিকতায় তিনি কোনো কিছু বুঝে ওঠার আগে তিনি ব্যাট থেকে পড়ে যান, এবং ওনার কানে যে হেডফোন ছিল হেডফোনটা তখনও ঝুলতেছে। উনি মাটির মধ্যে পড়ে, ফ্লোরের মধ্যে পড়ে একদম শক্ত হয়ে যান। কি করবেন তিনি আসলে বুঝতে পারতেছিলেন না, কারণ এই যে ঘটনাটা ঘটে গেল কয়েক সেকেন্ডের মধ্যে, এটার জন্য আসলে তিনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। তো তিনি নিজেকে একটু সান্ত্বনা দিয়ে ওনার মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা ছিল সেটা তিনি একটু জ্বালিয়ে দেখতে চাচ্ছিলেন যে আসলে কে এই কাজটা করলো বা রুমের মধ্যে কে আছে। এমন সময় হয় কি, উনি যেই জায়গাটিতে পড়েছিলেন ওনার মাথার উপরে ছিল একটা কাপড় রাখার হ্যাঙ্গার। ওই হ্যাঙ্গারটা কোনো কারণ ছাড়া ভেঙে যায়, এবং ভেঙে ওইখানে একটা ঝুলানো জ্যাকেট ছিল, জ্যাকেটটা পরে আসে বিপ্লবের গায়ের উপর, এবং এমনভাবে পরে সেই জ্যাকেটটা মনে হলো কোনো একটা অবয়ব বা কোনো একটা মানুষ ওনার শরীরটাকে ঝাপটে ধরেছে। তো আপনারা জানেন হয়তো একটা জ্যাকেট কিন্তু এত ভারী হওয়ার কথা না, একটা জ্যাকেট স্বাভাবিক, সেটা আপনার গায়ে পড়লে আপনি কিন্তু ছুঁড়ে ফেলে দিতে পারবেন বা সরিয়ে দিতে পারবেন ইজিলি, কিন্তু বিপ্লব সেটা পারেনি, কারণ সেই জ্যাকেটটা কোনো অশরীরী বা কোনো অতি প্রাকৃতিক একটা ক্ষমতা পেয়ে বসে, এবং সেটা ওনাকে ঝাপটে চেপে ধরেন। তো এই জ্যাকেটটার নিচে পড়ে উনি এতটাই বেশি ভয় পেয়ে যান, এবং ওনার যে হার্টবিট ছিল সেটাই মনে হলো ওনার কাছে যে বন্ধ হয়ে গেছে, এবং ওনার মনে হচ্ছিল উনি হয়তো এখনই মারা যাবেন, ওনার শেষ নিঃশ্বাসটা উনি ত্যাগ করবেন। তো এরকম ভাবতে ভাবতে একটা সময় উনি একটু ফ্রি হন, বা উনি একটু ফিল করেন যে ওনার শরীরের উপরে যে ছাপটা ছিল সেটা আস্তে আস্তে কমে গিয়েছে। তো তিনি দ্রুত আর দেরি না করে ওনার মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা ছিল তিনি সেই লাইটটা জ্বালিয়ে দেন, এবং রুমের মধ্যে দেখার চেষ্টা করেন দ্রুত কে আসলে রুমের মধ্যে আছে বা কে ওনার সাথে এমন করলো। কিন্তু তিনি দেখলেন যে রুমের যে দরজা জানালা সব কিছু ঠিক আগের মতোই বন্ধ, এবং রুমের আনাচে কানাচে কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই। তো আসলে তিনি খুব চিন্তায় পড়ে যান, চিন্তার চেয়ে ভয় বেশি এবং ভয়ের চেয়ে চিন্তা বেশি, এইরকম একটা অবস্থা। এবং তিনি যে ঘুমাতে যাবেন সেই রাতে সেই সাহসটা তিনি আর করতে পারলেন না। তিনি করেন কি, রুমের যে লাইটটা ছিল সেটা জ্বালিয়ে বসে থাকেন রুমের মধ্যে, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকেন এবং চিন্তা করতে থাকেন। সকাল পর্যন্ত তিনি এইভাবেই বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ওনার যে রুমমেটরা আছে ওরা ফিরে আসে। তো এভাবে তিনি বসে বসে পুরা রাতটা কাটিয়ে দেন, এবং একটা সময় তিনি শুনতে পান ওই যে ওনার যে কোম্পানির বাস সেটা ওনার বিল্ডিংয়ের নিচে এসেছে, এবং তিনি এটা বুঝতে পারেন যে ওনার রুমমেটরা চলে এসেছে। তো রুমমেটরা যখন রুমের মধ্যে ঢুকে তখন তিনি ঘুমাতে যান, এবং ঘুম থেকে ওঠার পর তিনি চিন্তা করেন তিনি এই ঘটনাটি তার রুমমেটদের সাথে শেয়ার করবেন। আবার এইটা চিন্তা করেন হয়তো তারা এই কথাটি বিশ্বাস করবে না এবং ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তার চেয়ে বরং এই ঘটনাটি তিনি হাইড করে রাখবেন। তো উনি করেন কি, রুমমেটদের সাথে এই ঘটনাটি শেয়ার করেননি, উনি শেয়ার করেন ওনার অফিসের একজন কলিগের সাথে। তো ওই কলিগ তিনি কিন্তু আবার এই সমস্ত ব্যাপারগুলোতে বিশ্বাস করতেন। সো তিনি বিপ্লবকে সাজেশন দেন, তিনি বলেন দ্বিতীয়বার যদি এই ধরনের কোনো ঘটনা তোমার সাথে ঘটে তাইলে তুমি সবার সাথে এটা শেয়ার করবা, এবং এটা হাইড করে রাখাটা উচিত হবে না। তো এইভাবে আরও 2-1 দিন চলে যায়, সব কিছু নর্মালি হচ্ছিল, তেমন আর কোনো কিছু ওনার সাথে ঘটেনি বা উনিও আর কোনোভাবেই কোনো কিছুতে ভয় পাননি। তো যার কারণে হয় কি, ওনার যে সেই দিনের ঘটনাটি তিনি এক প্রকার ভুলেই যান, এবং বলা যায় জীবন চলার গতিতে উনি সেটাকে আর মাথার মধ্যে রাখতে পারেননি বা সেটা মাথা থেকে মিলিয়ে যায়। তো রুমের মধ্যে একদিন ওনাদের সেই রুমে একটা অনুষ্ঠান বা পার্টি হচ্ছিল আর কি। তো সেখানে ওনার এক ফ্রেন্ড আসে, এবং সেই ফ্রেন্ডটাকে তিনি পুরো সেই রাতের ঘটনাটি খুলে বলেন। এবং উনি যখন এই ঘটনাটি বলতেছিলেন, তো
এটা শোনার সাথে সাথে সেই যে ফ্রেন্ড, তার নাম ছিল মানে কৌশিক, সেই ছেলেটা বলে, বন্ধু তুই একটু আমার গায়ে হাত দিয়ে দেখ। তো বিপ্লব করে কি তখনই তার সে ফ্রেন্ডের গায়ে হাত দেয় এবং হাত দিয়ে দেখে তার সে ফ্রেন্ডের পুরো শরীরটা মানে গায়ের মধ্যে যে শীত কাটা দেয় বা গায়ের মধ্যে যে খাটা দেয় সেরকম খাটা দিয়ে দিয়েছে এবং শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছে। তখন বিপ্লব বলে, দোস্ত কাহিনীটা কি, তোর কেন এই অবস্থা? তখন সেই ফ্রেন্ড বলে, সে আগে আরেকবার এরকম এই রুমটাতে এসেছিল, তখন তারা কেউ রুমের মধ্যে ছিল না এবং সে সেখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল আর কি, বা ঘুমানোর চেষ্টা করতেছিল। তখন ঠিক সেম ঘটনাটি সেদিন কৌশিকের সাথেও ঘটে এবং কৌশিকও আসলে অনেক বেশি ভয় পায় আর কি। তো ভয় পেলেও সে ব্যাপারটা ঠিক যেভাবে বিপ্লব হাইড করেছিল সেভাবে কৌশিকও চেপে যায় এবং কাউকে সে শেয়ার করেনি। তো এই ঘটনাটি যখন দুইজনের সাথে সেম মিল হয়ে যায় বা দুইজনের সাথে ঘটে, তখন বিপ্লব আসলে সাহস ফিরে পায় বা সবার সাথে শেয়ার করার জন্য একটা সাহসটা পায় আর কি। তো সে তখন করে কি, সবার সাথে ওখানে উপস্থিত যারা ছিল, রুমমেট ছিল, সবাইকে সে শেয়ার করে এবং সেই শেয়ার করার সাথে সাথে আরও কিছু চমকপ্রদ কাহিনী বের হয়ে আসে। তখন তার আর এক রুমমেট বলে তার সাথেও একবার এরকম হয়েছিল, সে নাকি একদিন এরকম ঘুমাচ্ছিল এবং কি একটা জিনিস বা কি একটা কিছু এসে রুমের মধ্যে হঠাৎ করে ওর দুটা পা এমন করে শক্তভাবে ধরে সে আসলে আর নড়াচড়া করতে পারতেছিল না এবং ওর পুরো শরীরটাকে একসময় টেনে বিছানার নিচে নামিয়ে ফেলে। তো বিছানার নিচে যখন টেনে নিয়ে যায় ছেলেটা মানে ওই যে রুমমেটটা, সে খুব লাফ দিয়ে উঠে বয়ে এবং সে খুব থরথর করে কাঁপতে থাকে। কিন্তু কাউকে যে শেয়ার করবে বা কোম্পানির যেহেতু রুম, কোম্পানির যেহেতু অ্যাপার্টমেন্ট, সেহেতু কারোর সাথে যেগুলো শেয়ার করবে সেটা আসলে সাহস করতে পারেনি। তো এরপর সবাই তো বুঝতে পারে আসলে যে রুমটা সমস্যা আছে এবং সবাই মিলে ডিসকাস করে এখানে আসলে থাকাটা উচিত হবে কিনা, কারণ এইভাবে যে কন্টিনিউয়াসলি একজনের সাথে আরেকজনের সাথে ঘটনাগুলো ঘটতেছে, একজনের পর আরেকজনের সাথে, এভাবে কতদিন থাকা যাবে। তো তারা পরবর্তীতে করে কি, কোম্পানির সাথে কথা বলে বা সামহাও তারা রুমটা চেঞ্জ করে এবং সেই রুমটা থেকে তারা স্কেপ করতে পারে, বের হয়ে যেতে পারে। তো সেটাই হয়তো তাদের জন্য ভালো ছিল। হয়তো সেই রুমের মধ্যে থাকলে আরও হয়তো ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে পারত বা তাদের জীবনে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত। তো সেই রুমটার কথা আবারও বলে রাখি, সেটা ছিল 3032 নাম্বার রুম এবং বিপ্লব সেই রুমেই ভয়ঙ্কর এই অভিজ্ঞতাটি জীবনে এক্সপিরিয়েন্স করেন আর কি। তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমি ধন্যবাদ জানাতে চাই বিপ্লবকে, তার জীবনের একদম সত্য একটা ঘটনা তিনি বলেছেন, 100% জেনুইন একটা ঘটনা, এখানে কোনো কল্পনা বা কোনো বানানো কোনো কিছুই নাই, তার জীবনের একদম পিওর একটা সত্য অভিজ্ঞতা। তা আমি সবসময় কিন্তু সত্য অভিজ্ঞতাগুলোকেই প্রাধান্য দিই। আমার কাছে অনেক ঘটনা আছে, মানে অনেকে অনেক ধরনের ঘটনা সেন্ড করেছেন, কিন্তু অনেক সময় হয় কি, গল্প বা ঘটনাগুলো শুনতে গেলে বা পড়তে গেলে আমার কাছে মনে হয় কাল্পনিক একটা ভাব। তো আমি ওই ধরনের স্টোরিগুলা ইগনোর করি। আমি বলেছি আমরা কিন্তু সবসময় সত্যি ঘটনাগুলোকেই আগে শেয়ার করার চেষ্টা করি। মানুষের জীবনে যেই ঘটনাগুলো ঘটেছে বা মানুষ যে ঘটনাগুলো অভিজ্ঞতা করেছে, অভিজ্ঞতা হিসেবে পেয়েছে, সেই ঘটনাগুলো আমরা প্রায়োরিটি দিই। আর আপনাদের এটা বলে রাখি, প্লিজ আপনারা যখন স্টোরি পাঠাবেন প্লিজ একটু বড় স্টোরি পাঠানোর চেষ্টা করবেন, কারণ আপনারা যদি খুব ছোট করে একটা স্টোরি দেন, আমি তো আর 5 মিনিট দিয়ে একটা এপিসোড করতে পারি না বা একটা ভিডিও করতে পারি না। আমাকে মিনিমাম 15-20 মিনিট 25 মিনিট একটা স্টোরি শেয়ার করতে হয়, যাতে ওই স্টোরিটা শুনে আপনারা মজা পান। আমি 5 মিনিটের স্টোরি কিন্তু শেয়ার করতে পারি, তাইলে কিন্তু আপনারা বিরক্ত হয়ে যাবেন যে 5 মিনিটের মধ্যেই যে একটা ভূতের গল্প বা ভূতের কাহিনী বা একটা ভয়ঙ্কর কাহিনী, সেটা আসলে শুনে ফেললে 5 মিনিটের মধ্যে তেমন মজা লাগে না। এই স্টোরিগুলো যত বড় হয়, যত লম্বা হয়, তত বেশি থ্রিলিং হয়, তত বেশি মজার হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের বড় বড় স্টোরিগুলো শেয়ার করার। আর আমি বলেছিলাম আমি ছোট স্টোরি নিয়ে একটা এপিসোড করব, কয়েকটা ছোট কাহিনী নিয়ে, সেটা সামনে কোনো একদিন করে ফেলবো। তবে রেগুলার যেভাবে করতেছি বড় স্টোরি দিয়ে করব। আর এই যে কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে এরকম অনেক ভুতুড়ে রুম বা অভিশপ্ত বা হন্টেড রুম কিন্তু থাকে বিল্ডিংয়ের মধ্যে। কারণ আমি নিজে বলতে পারি,
ও বাই দ্য ওয়ে, আমি আর একটা কথা বলে রাখি আপনাদের সাথে, আমি কিন্তু এখন প্রতি এপিসোডে চেষ্টা করব আমার জীবনে বা আমার জানা, আমার শোনা বা আমার এক্সপিরিয়েন্স করা যত কাহিনী আছে সেগুলো আমি আস্তে আস্তে একটা একটা আপনাদের সাথে শেয়ার করব। আমার জীবনে কিন্তু অনেক কাহিনী ঘটেছে, কারণ আমি ছোট থেকেই এই জিনিসগুলোর পেছনে দৌড়াতাম বা ছুটতাম, যার কারণে আমি অনেক কিছু বুঝতে পেরেছি বা ভয় না পেলেও অনেক কিছু অভিজ্ঞতা করেছি। তো আর অনেক ধরনের ঘটনা আমি শুনেছি, বিশেষ করে মানুষের কাছ থেকে বা আমার পরিচিত মানুষজনদের কাছ থেকে, কারণ আমি সবসময় এই ধরনের ঘটনাগুলো শোনার জন্য উৎসুক ছিলাম এবং মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করতাম। তো এই ধরনের যে কাহিনীগুলো আমি জানি বা আমার স্টকে আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমি একটা ঘটনা বলি, যেহেতু আজকের ঘটনাটা একটা রুম নিয়েছিল, তো আজকে একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে আমার স্কুলের, হাই স্কুলের, আমি স্কুলের নাম বলবো না বা কোনো কিছুই উল্লেখ করতে পারলাম না, আমি যেখানে পড়তাম সেটা আমার বাড়ির পাশে স্কুলটা ছিল, আমি হেঁটে গেলে 5 মিনিট লাগতো আর কি। তো আমার কিছু ফ্রেন্ড ছিল, তারা ছিল আবার অন্য অন্য গ্রাম থেকে এসে, একটু দূর থেকে এসে আমাদের স্কুলে পড়তো। তো যার কারণে হতো কি, ওদের মানে যাওয়া আসার খুব প্রবলেম হতো। তো তারা স্কুলে যে হোস্টেল ছিল সেই হোস্টেলগুলোতে থাকার ব্যবস্থা করে। তা আমাদের যে স্কুলের হোস্টেলগুলো ছিল, সেই হোস্টেলের ব্যাক সাইডে, মানে সামনে দিয়ে গিয়ে একটু সাইডে করে আর কি, ছিল কিছু হিন্দুদের শ্মশান, মানে পারিবারিক শ্মশান বলা যায়, একটা পুকুর পাড়ের মতো ছিল। তো সেখানে তারা চিতা পুরাতো, এবং অনেক সময় আমরা দেখেছি এরকম চিতা পুরাতে, আমরা ক্লাস করতেছি, ওই পারে পুকুর মারের মধ্যে মানে মরা পোড়ানো হচ্ছে, এরকম কিন্তু আমি নিজের চোখে দেখেছি। তো যাই হোক, আমার এক ফ্রেন্ড, তার নাম আমি বলতেছি না, সে হোস্টেলে থাকা শুরু করে। তো ওই হোস্টেলগুলোতে তেমন কিন্তু মানুষজন থাকতো না, কারণ যারা পড়ালেখা করতো তারা সবাই আশেপাশের, তো দূরের থেকে যারা আসতো তারাও বেশিরভাগ মানুষ, স্টুডেন্টরা থাকার চেষ্টা করতো না, যারা থাকতো হয়তো 2-1 জন। এরই মধ্যে আমার ফ্রেন্ডটা, সে থাকতেছিল। এভাবে সে থাকতে থাকতে সেই সময়কালে আসলে হোস্টেলের মধ্যে কেউ ছিল না, সে একাই ছিল 3টা রুমের মধ্যে। তো ওর যে রুমটা সেটা ছিল একদম পুকুর পাড়ে, যেখানে যে শ্মশান ঘাটটার কথা বলেছি বা শ্মশানটা ছিল সেই পাশেই। তো সেই নাকি একদিন ভোরবেলা, সময়টা কত হবে আমি জানি না, সে মানে ভোরের আগে আগে আর কি, এমন সময় সে প্রাকৃতিক কাজে সাড়া দেওয়ার জন্য সে রুম থেকে বের হয়, এবং বের হয়ে সে স্কুলে যে টয়লেট ছিল সেদিকে এগিয়ে যায়। তো সে সেখানে গিয়ে তার মতো সবকিছু শেষ করে সে যখন ব্যাক করবে, তো সে কিন্তু যাওয়ার সময় ওই যে রুমের যে দরজাটা ছিল সেটা কিন্তু খুলে গিয়েছিল, এবং সেটা সে কিন্তু বন্ধ করেনি। সে যখন টয়লেট থেকে ব্যাক করে রুমে ব্যাক করবে, এমন সময় সে দেখতেছিল তার হাতে কিন্তু তেমন লাইট টাইট কোনো কিছু ছিল না, কারণ ওই যে টয়লেটটা সেটা কিন্তু একদম খুব কাছে, আর সেখানে টয়লেটের মধ্যে আলাদা লাইট ছিল, সেজন্য সে অন্ধকারের মধ্যে হেঁটে চলে গিয়েছিল, এবং হালকা চাঁদের আলোর মতো রাতে যে আলোটা থাকে সেটাতে সে হেঁটে হেঁটে যাচ্ছিল আর কি। তো সে এখন মানে রুমের মধ্যে ব্যাক করবে টয়লেটের কাজ শেষ করে, এমন সময় সে দেখে ওই যে তার রুমের দরজাটা খোলা ছিল, ঠিক দরজাটা দিয়ে মানে তার রুমটার ভিতর থেকে একটা মহিলা আকৃতির সাদা একটা কাপড় পরা, মনে হলো একটা বুড়ি মহিলা বা বৃদ্ধ একটা মহিলা, এই টাইপসের শরীরের যে ফিগারটা সেটা খুব বেশি লম্বাও না, খুব বেশি বড় সেরকম না, খাটো একটা মহিলা, ওই টাইপসের একটা মহিলা বের হয়ে ঠিক দ্রুত হোস্টেলের পাশ দিয়ে নেমে সেই শ্মশান ঘাট বা পুকুর ঘাট যেটা ছিল সেখানে উঠে গেল। তো সে দ্রুত দৌড়ে আসে, সে মনে করে কোনো চোর টোর ঢুকলো কিনা, এবং সে রুমের মধ্যে গিয়ে সে একটা টর্চ বের করে, তার রুমে যে টর্চটা ছিল সেটা মেরে সে চারপাশে দেখার চেষ্টা করে। সে পুকুর পাড়টা কিন্তু টর্চ মারলে মানে এই মাথা থেকে ওই মাথা পুরা একবারেই দেখা যেত, কিন্তু সে আসলে দেখে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই যে মহিলাটা সেটা মানে হাওয়া হয়ে যায়, কোনো চিহ্নই সেখানে নাই। তো আমার সেই ফ্রেন্ডটা আসলে খুব বেশি ভয় পায়, যদিও বা সে মোটামুটি সাহসী ছিল, কিন্তু পরবর্তীতে আসলে ভয়টা এত বেশি ধানা বাঁধে, এবং সে সবার সাথে শেয়ার করার পর সবাই যখন তাকে এটা বলে যে পাশে শ্মশান, এই সমস্ত হতেই পারে, সে আরও বেশি ভয় পেয়ে যায়, এবং সে করে কি হোস্টেলটা ছেড়ে পাশে আরেকটা বাসায় ওই যে সাবলেট বা লজিং থাকার ব্যবস্থা করে, এবং সে আসলে আর সেই হোস্টেলে থাকেনি। তো এরকম একটা কাহিনী আমার ফ্রেন্ডের সাথে ঘটে, এবং এইগুলা কিন্তু স্কুল লাইফে আমরা নিজে ওর মুখ থেকে শুনেছিলাম। তো একটা রুমের ঘটনা আমাকে
আমাদের পাশের দেশ থেকে বিপ্লব দাদা শেয়ার করেছেন, সেজন্য আমি আমার একটা ফ্রেন্ডের ঘটনা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যে অনেকগুলা রুম থাকে বা অনেক ধরনের বিল্ডিং থাকে যেগুলাতে এই ধরনের জিনরা থাকে বা তারা থাকতে পছন্দ করে। তো ওদের সাথে হয়তো সামহাও মাঝে মধ্যে মানুষের দেখা হয়ে যায় বা মানুষের সামনে পড়ে যায়, বা তাদের কোনো কিছুতে ব্যাঘাত ঘটলে তারা মানুষের উপর চড়াও হয় বা মানুষের উপর পজেশনে নামে বা মানুষকে আক্রান্ত করে বসে। তো এরকম ঘটনা এটা খুব স্বাভাবিক। এবং আমি আজকের মতো এখানেই বিদায় নিব। আপনাদের কেমন লাগলো বিপ্লব দাদার ঘটনা এবং আমার ফ্রেন্ডের সাথে ঘটা অভিজ্ঞতাটি আপনারা জানাবেন প্লিজ। আপনাদের কমেন্ট আমি আবারও বলতেছি, খুব ইম্পর্টেন্ট। আপনারা কমেন্ট না করলে আমরা আসলে বুঝতে পারি না আপনাদের কেমন ঘটনা শুনতে পছন্দ করেন বা আপনারা কোন ধরনের ঘটনা বেশি লাইক